দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পে গত পর্বে আমরা কথা বলেছিলাম যুব জীবনের স্বাস্থ্য উদ্বেগ বিষয়। এসেছে যৌন ও প্রজনন স্বাস্থ্যের কথা। আজকের জীবনের গল্প আমরা সাজিয়েছি পুরুষদের দৃষ্টিকোণ থেকে মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য চিন্তা, বয়ঃসন্ধিকাল ও পরিকল্পিত পরিবার ধারণার উপর। চলুন শুরু করি কথামালা। বাংলাদেশে মাতৃমৃত্যু হার কমছে। গত কয়েক দশকে এই হার কমার পাশাপাশি মাতৃস্বাস্থ্য উন্নয়নেও অগ্রগতি হয়েছে। গেল বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে মাতৃস্বাস্থ্য রক্ষায় কেমন ভূমিকা রয়েছে পরিবারের পুরুষ সদস্যটির, জানা যাক সে কথা। ২৮ বছরের দাম্পত্য জীবন মোহাম্মদ আনিসুর রহমানের। কাজ করেন একটি বেসরকারি সংস্থায়। সংসারে আছে দুটি সন্তান, তবে থাকেন একক পরিবারে নয়, যৌথ পরিবারে। নিজের কাজের পাশাপাশি আনিসুর রহমান কর্মজীবী স্ত্রীকে বরাবরই সাহায্য করে আসছেন। তার মতে, নারীদের অবহেলা করে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব, তা সে সমাজ কিংবা পরিবার যেটাই হোক না কেন। নারী তো অলওয়েজ কখনো মা, কখনো স্ত্রী, কখনো মেয়ে হিসাবেই পুরুষের কাছে আসে। মাদেরকে বা মেয়েদেরকে অবহেলা করে তো আমরা কোনো কাজ করতে পারবো না বা এগিয়ে যাওয়া যাবে না। যৌথ পরিবারে থাকায় স্ত্রীর গর্ভধারণের সময় অন্যান্যদের কাছ থেকে পেয়েছেন সর্বাত্মক সহায়তা। নিজ থেকে নিয়েছেন বেশ কিছু দায়িত্ব। সংসারের কাজের ব্যস্ততার মাঝে অনেক সময় স্ত্রী দেখা যায় যে ওই সময় ডাক্তারদের যে নিয়মকানুন আছে সেটা 100% ফলো করতে পারে না। সেক্ষেত্রে স্বামী হিসাবে আমার কর্তব্য হলো তাকে এটা বারবার ফলো আপ করা, নক করা। চিকিৎসকদের মতে, একজন নারী যখন গর্ভবতী হন সেই মুহূর্তটি থেকে প্রসবের আগ পর্যন্ত তার সবচেয়ে প্রয়োজন কাছের মানুষের উপস্থিতি। দরকার পড়ে স্বামীর ইমোশনাল সাপোর্টের। কেননা গর্ভবতীর প্রথম 3 মাস, মাঝের 3 মাস ও শেষ 3 মাস, এই সময়টাতে নারীর এক এক রকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে। একজন নারী যখন প্রেগনেন্ট হয়, তার জন্য সবচেয়ে প্রথম তার কাছে বন্ধু হিসাবে পাওয়া উচিত তার স্বামীকে এই জিনিসটা প্রথম হলো উপলব্ধি করতে হবে। তাকে এটা নিয়ে স্বাগতম জানাতে হবে। তার ওয়াইফের শরীরের দিকে প্রথম 3 মাসে একরকম হয়, পরের 3 মাস একরকম, আর শেষের 3 মাস অন্যরকম। এই সময় তার স্বামীর অনেক বড় একটা ভূমিকা থাকবে, যে তাকে সব সময় তার পাশে কম্পেনিয়ন হিসাবে থাকবে। একজন গর্ভবতী মা প্রথম 3 মাস ঠিকমতো খেতে না পারার দরুন শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন। তাই পরের 6টি মাস তার খাবারে বিশেষ যত্ন নিতে হয়, নজর দিতে হয় তার পুষ্টিমানের দিকেও। তারপরে যে 3 মাসটা, সেটা খুবই দরকার। এই সময় তার পুষ্টির দিকে খেয়াল করতে হবে, কারণ প্রথম 3 মাস তো সে খেতেই পারে নাই। বংশ আমি বলবো যে প্রথম 3 মাসে তার ওজনও কমে যায়, বমি করতে করতে, না খেতে খেতে। এখন যে 3 মাসটা, দ্যাট ইজ সেকেন্ড ট্রাইমেস্টার, মানে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তাকে আমরা বলবো বারে বারে খাবে, এবং খুব যে আহামরি খাবার না, আমাদের দেশি খাবারই খাবে, কিন্তু 5 বার খাবে। মোট কথা, প্রেগনেন্সিতে তার নর্মাল যা খাবার তার চেয়ে তার 300 ক্যালোরি বেশি খেতে হবে। শুধু তাই নয়, পরিবারের পুরুষ সদস্যটির আগে থেকেই গর্ভবতীর প্রসবকালীন প্রস্তুতি গুছিয়ে রাখতে হয়। অর্থাৎ কোন হাসপাতালে তার প্রসব করানো হবে, সেখানে নেওয়ার জন্য যানবাহন, অর্থ প্রস্তুতি সহ সবকিছুই ঠিক করতে হয়। তা না হলে যে কোনো গর্ভবতী মাই বিপদে পড়তে পারেন। বয়ঃসন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় শারীরিক পরিবর্তন ঘটার ফলে মানসিক পরিবর্তনও শুরু হয়। ছেলেমেয়েরা বয়ঃসন্ধির এই মুহূর্তটাতে নিজেদের বড় ভাবতে শুরু করে। ভাবনা আসে স্বাধীন ও স্বনির্ভর হওয়ার। তবে ছেলে মেয়েদের সমান চোখে না দেখার সামাজিক দৃষ্টিভঙ্গি বজায় থাকায় এ সময় উত্তরণ তাদের জন্য হয়ে ওঠে চ্যালেঞ্জিং। আবারও আসছি আনিসুর রহমান প্রসঙ্গে। তার পরিবারের 2টি সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান।
এরই মধ্যে তার কন্যা সন্তানটি বয়ঃসন্ধির মুহূর্তটাও পার করেছেন। এই সময়টা তিনি সামলেছেন কিভাবে, জানা যাক তার কাছ থেকেই। তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ারটা বুঝতে হবে, সে কোন দিকে মোড় নিচ্ছে, তার অ্যাটিটিউডটা কী, এটা বাবা হিসেবে বোঝা উচিত। জোর করে চাপিয়ে কোনো কিছু দেওয়া ঠিক না। ছেলে মেয়ের আচার আচরণ, তার লক্ষ্যটা কোন দিকে, এটা একটু বোঝার চেষ্টা করেছে, সেইভাবে তাকে সমর্থন দেওয়া। শুধু 100% সমর্থন দিলে হবে না, তাকে আবার কন্ট্রোলও করতে হবে যেন সে কোনো অবস্থাতে আবার বিপথে না যায়। তবে সার্বিকভাবে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের সঙ্গে বাবা মা ও পরিবারের আচরণের তারতম্য চোখে পড়ার মতো। ফলে এই সময়টাতে নিরাপত্তাহীনতায় ভোগে সন্তানেরা, বিশেষ করে কন্যারা। বয়ঃসন্ধিকালে মাসিকের মধ্য দিয়ে মেয়েদের শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে, কিন্তু এই বিষয়ে মায়েরা যতটুকু জানেন, বিপরীতে তার প্রিয় কন্যা সন্তানটির স্বাস্থ্য উদ্বেগকে কতটুকু বোঝেন বাবারা, জানা যাক তেমন কিছু অভিজ্ঞতা। মাসিক অর্থাৎ মা দিয়ে শুরু মাসিক শব্দটি, এটি কোনো লজ্জার বিষয় না। তখন তারা তারপরও লজ্জা পায়। যে বাবা কখনো কোনোদিন মাসিক নিয়ে কথা বলেনি, সেও কিন্তু অবাক নয়নে তাকিয়ে থেকে মাসিকের প্যাকটা ধরে বলছে যে হ্যাঁ তাই তো, এই কথা তো আমরা ভাবিনি। আমরা একবার স্টেজে কাজ করছি, কমিউনিকেশন হচ্ছে, একজন খুবই বাবা গোছের একজন মানুষ যার দাঁড়িয়ে আছে, যাকে দেখে মনে হচ্ছে সে এটার প্রতিবাদ জানাবে যে হোয়াট ইজ দিস, আমাদের মায়ের কি মাসিক হয়নি, এ নিয়ে কথা বলার কি আছে। সেই লোক বসা, আরও দুজন লোক বসা। একজন মধ্যবয়সী লোক বলল এইসব নিয়ে এখানে কথা বলার কি আছে। তখন কিন্তু সেই লোকটি দাঁড়িয়ে বলল, কেন কথা বললে তোমার সমস্যা কি, সে খারাপ কি বলতেছে, সে তো একটা মেয়ের জীবনের কথাই বলতেছে, কেন তোমার মায়ের কি মাসিক হয় নাই। ইউনিসেফের তথ্য অনুসারে 15 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের ক্ষেত্রে বাংলাদেশে বাল্যবিবাহের হার সারা বিশ্বে সর্বোচ্চ। বাংলাদেশে শতকরা 29% মেয়েরই বিয়ে হয় 15 বছরের কম বয়সে। এর মধ্যে শতকরা 2% মেয়ের বিয়ে হয় 11 বছরের কম বয়সে। তবে এর জন্য শুধু দারিদ্র্যকে নয়, সামাজিক পরিস্থিতিকেই দায়ী করেছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের বেশ কিছু তৃণমূল জায়গায় কাজ করে আমরা দেখেছি যে ছেলেদের রেসপন্স বেশি না, এটা ছেলেদের দোষ না, আমাদের সোশ্যালাইজেশন সেরকম না। একজন বাবাকে যদি আমি বলি যে 18 বছরে বিয়ে দিলে তার মেয়ের কী ক্ষতি হয়, তাহলে সেই বাবা বিয়ে দেবে না। বাবা বিয়ে দেয়, বাবা ভয় পায়, কারণ মেয়ে তার বড় হয়ে গেছে, ফিজিক্যালি বড় হয়েছে, চারদিক থেকে ইট মারে তার চালের মধ্যে, সো না সে কী করবে, সে মেয়েকে রিস্কের মধ্যে রাখবে না, বিয়ে দেবে। সো সে সহজভাবেই ধরে নেয় যে এখানে থেকে এমন অত্যাচারের চাইতে, সামাজিক এই আঘাতের চাইতে আমার মেয়ে বিয়ে হয়ে একটা সেটেল করে যায়। জীবনের গল্পে এখন বিরতি। যখন ফিরব তখন দেখব নিরাপদ মাতৃত্বজনিত সতর্কতার উপর আরও কিছু প্রতিবেদন। অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। একটি সুখী সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ নিজেদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা। কারণ বাবা মার যৌন ও প্রজনন স্বাস্থ্যের সুস্থতার সঙ্গে জড়িয়ে আছে সুস্থ স্বাভাবিক শিশুর জন্মগ্রহণ। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন। প্রজননজনিত জটিলতা নারীর ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে পুরুষদের মধ্যে, যা কাম্য নয়। আমার বউ যখন গর্ভবতী অবস্থা ছিল, তার সেবা যত্ন, খাওয়ার দাওয়ার, আবার বাচ্চা হওয়ার পরে বাচ্চার সেবা যত্ন ভালো পরিবেশে রাখার জন্য চেষ্টা করি। কি বলে, দুইটা ছেলে মেয়ের কেমে মানুষ করতে হইব, হেরি বলে কেমে শিক্ষিত করতে হইব। যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে জানা বোঝা ও জানা অজানার চিত্রটা এরকমই। শহর কিংবা শিক্ষিত জনগোষ্ঠী যেমন, তেমনি গ্রাম কিংবা স্বল্প শিক্ষিত মানুষের মধ্যেও সচেতনতার এই মিশেল লক্ষণীয়। কেউ জানেনই না, কেউ কখনো কখনো ভাবেন, অনেকে জানলেও বা ভাবনার মধ্যে এলেও গুরুত্ব দিতে চান না। চিকিৎসকরাও মানছেন, পুরুষদের কাছে যৌন ও প্রজনন স্বাস্থ্য ধারণা এখনও গুরুত্বপূর্ণ নয়। তারা এই বিষয়ে সচেতন নন, মনে করেন গর্ভাবস্থা মহিলাদের জন্য সহজাত ব্যাপার। কিন্তু গর্ভাবস্থাও যে জটিলতা থাকতে পারে তা পুরুষদের জানানো সম্ভব হচ্ছে না। পুরুষ সমাজের কাছে আসলে প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটা এখনো অতটা গুরুত্বপূর্ণ না, তারা এটা বিষয়ে যথেষ্ট সচেতন নয়।
তারা মনে করে যে প্রেগনেন্সি মহিলাদের সহজাত একটা প্রবৃত্তি, অবশ্যই সহজাত, মহিলারা প্রেগনেন্সি হবে, মেয়েদের প্রেগনেন্সি হবে, কিন্তু এই প্রেগনেন্সির মধ্যে নানা রকম জটিলতা হতে পারে, সেই কথাটা আমরা এখনও হয়তো জানাতে পারি না। অথচ যৌন ও প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা নারী পুরুষ উভয়ের জন্যই জরুরি। শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ বাবা মাই জন্ম দিতে পারেন সুস্থ সবল শিশুর। এক্ষেত্রে সচেতনতার কেন্দ্রে রাখতে হয় বয়ঃসন্ধিকালকে। নারীর জন্য বয়ঃসন্ধি থেকে মেনোপোজ প্রজনন স্বাস্থ্য, আর পুরুষের ক্ষেত্রে তা বয়ঃসন্ধি থেকে প্রজনন সক্ষমতা পর্যন্ত। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা থেকেই একের পর এক সন্তান জন্মদানের ঘটনার সূত্রপাত। নারীরা আক্রান্ত হন নানা রকম শারীরিক অসুস্থতায়। অনেক সময় নিজের যৌন স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকেই পুরুষরা প্রজনন প্রক্রিয়ায় আসেন, যা স্ত্রী সন্তানের জন্য বিপদ ডেকে আনে। এক্ষেত্রে পুরুষদের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার বিকল্প নেই। জাতীয়ভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে যে কি করে তাদের আমরা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করব। মায়েদের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী যে পুরুষ আছেন আমাদের সমাজে, তাদের প্রত্যেককে আমাদের আসলে কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে, তাদের কাছে আমাদের যেতে হবে। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন দেখব নিরাপদ মাতৃত্বজনিত সতর্কতার ওপর আরও কিছু প্রতিবেদন। অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। দাম্পত্য স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্তে ক্রিয়াশীল। বিবাহোত্তর যুগলের আলোচনায় নিজেদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ের সঙ্গে আসবে সন্তান চিন্তা বা কী পরিকল্পনায় সংসারকে এগিয়ে নেওয়া তার ধারণাও। পরিকল্পিত পরিবারের চিন্তায় পরিবার পরিকল্পনা পদ্ধতিও অন্যতম বিষয়। এর সঙ্গেও যুক্ত হতে হবে নারী পুরুষ উভয়কে সমানভাবে। কিন্তু আমাদের সমাজ বাস্তবতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষদের তেমন অংশগ্রহণ নেই। স্বামীরা এই দায়িত্বটি স্ত্রীর উপর চাপিয়ে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে সুরক্ষা হয় না প্রজনন স্বাস্থ্যের। তার আগের দিনে মানুষের কিছু আসিল, কোনো পদ্ধতি আসিল, অন জানছি অন তো আর কোনো আঙ্গ বাচ্চার কোনো সময়ই নেই। যদি আগে জানতাম তাহলে তো এক ছেলে এক মেয়ে হইলে যথেষ্ট হইতো। জন্ম বিরতিকরণ পদ্ধতি নিয়ে রহিমা বেগমের মতো নারীদের ধারণা এ পর্যন্তই। গর্ভধারণ যেমন সহজাত ব্যাপার, জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করাও যেন নারীদের সহজাত ব্যাপার। স্বামীরাও কি তাদের এমনটাই জানিয়েছেন? মহিলারা পুরুষেরা দুর্বল হয়ে যাইব, ক্ষমতা কমে যাইব, একটা জিনিস অসুবিধা হইব। হয়তো স্বামী বা পুরুষরা এভাবে বলেন না, কিন্তু বহু পুরুষই এড়িয়ে চলেন পরিবার পরিকল্পনার সব রকম পদ্ধতি থেকে। অনেক পুরুষ জানেনও না পুরুষদের জন্য জন্ম বিরতিকরণ পদ্ধতি আছে, আর যারা জানেন তারা গ্রহণ করেন না শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কায়। বাস্তবতাটা এমনই। পুরুষ তো আমরা যে এখন 4টা ছেলে মেয়ে হয়েছে, আমরা তো এখন আমরা এটা জানি না যে আজকে আমরা প্রত্যেক পুরুষের অবস্থায় পদ্ধতি নেওয়া উচিত, যেন মানে এই বিভিন্ন রোগ টোগ না হয়। জন্ম নিরোধ পদ্ধতি গ্রহণে পুরুষের অনাগ্রহের বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের বিষয় জানিয়ে এটা রোধে নানামুখী প্রচারণা শুরু করেছে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই বিষয়ে আরও সচেতনতা বাড়ানোকে জরুরি মনে করছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। ইনজেকশন আছে, এটা 2 বছরের, 3 বছরের, 5 বছরের, 10 বছরের, কিন্তু এটা কিন্তু মেয়েদের জন্য আবিষ্কার হয়েছে। পুরুষের জন্য এইরকম কিন্তু মাত্র ওই যে শুধু এই ভ্যাসেকটমি বাদে আর কন্ডম বাদে আর নাই। এই ফ্যামিলি প্ল্যানিং, নারীর কিছু এই মা হওয়ার জন্য তাদের উপরে কিছু মানে এই ওরাল পিল এবং এগুলা করানো হচ্ছে, এটা ঠিক নয়। এটা হলো পুরুষের জন্য ভ্যাসেকটমির ব্যবস্থা আছে। পুরুষও যদি এগিয়ে আসে, নারীও এগিয়ে আসলে সমতার ভিত্তিতে এগুলা করা যেতে পারে। বর্তমানে দেশে 7 ধরনের জন্ম বিরতিকরণ পদ্ধতি প্রচলিত রয়েছে। এসব পদ্ধতির মধ্যে রয়েছে পুরুষ বন্ধ্যাত্বকরণ, মহিলা বন্ধ্যাত্বকরণ এবং খাবার বড়ি, কন্ডম, ইনজেকশনের ব্যবহার সহ বিভিন্ন স্থায়ী অস্থায়ী ব্যবস্থা। গবেষণা বলছে বাংলাদেশে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতার হার 78.6%, যার মধ্যে পুরুষরা গ্রহণ করে মাত্র 12.4%।
চিকিৎসকরা বলতে চান, নারীদের তুলনায় পুরুষের জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার অনেক সহজ প্রক্রিয়া। দিনের পর দিন পিল খাওয়া একজন নারীর স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি। অন্যদিকে পুরুষের জন্য কন্ডম ব্যবহারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতিও নারীদের তুলনায় পুরুষের জন্য সহজতর। পুরুষ এবং নারী দুজনেরই এটা একটা কর্তব্য কিংবা তাদের দুজনের রেসপন্সিবিলিটি। কিন্তু আমাদের দেশে কিছুটা পুরুষতান্ত্রিক সমাজের জন্য পুরুষরা মনে করে এটা মেয়েদেরই দরকার, মেয়েরাই করবে, মেয়েরাই ভুগবে, মেয়েদেরই সব কিছু হবে। তো এটা ঠিক না। তো পুরুষরা যদি পরিবার পরিকল্পনার বিষয়গুলি যদি গ্রহণ করে, এটা অনেক সহজ এবং অনেক সেফ। মহিলাদের প্রত্যেকটা প্রসেসে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বেশি। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com। আমরা আছি ফেসবুকেও, www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।